পারস্য উপসাগরের ওপর দিয়ে যখন গর্জে উঠবে রাশিয়ান সুখোই 35, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির পুরো দাবার ছকটাই তখন ওলটপালট হয়ে যাবে। ইতিহাসের এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইরান। গত 4 দশক ধরে যে দেশটি কেবল পশ্চিমা নিষেধাজ্ঞা আর আগ্রাসনের হুমকির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়েছে, সেই ইরান এবার আকাশের আধিপত্য নিজের হাতে নিতে যাচ্ছে। তেহরানের বিমান বাহিনীকে আধুনিকায়নের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাশিয়ার বিমান কারখানায় প্রস্তুত হয়ে গেছে 20টি অত্যাধুনিক সু-35 যুদ্ধ বিমানের প্রথম ব্যাচ। এটি কেবল কিছু যুদ্ধ বিমান কেনার চুক্তি নয়, এটি মার্কিন ইসরায়েলি অক্ষের আকাশপথের দাদাগিরি নস্যাৎ করে দেওয়ার ক্ষেত্রে ইরানের এক মহাকাব্যিক ও কৌশলগত বিজয়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানকে এক প্রকার পণ্য করে রাখার সব চেষ্টাই করেছে পশ্চিমারা। দশকের পর দশক ধরে ইরানি পাইলটদের উঠতে হয়েছে শাহ আমলের জরাজীর্ণ মার্কিন F-14 টমক্যাট, F-4 ফ্যান্টম কিংবা F-5 টাইগারের মতো প্রাচীন কফিনগুলোতে। 1990-এর দশকে রাশিয়ার কাছ থেকে আনা কিছু MiG-29 ছাড়া ইরানের বিমান বাহিনীতে নতুন কোনো রক্তের সঞ্চার হয়নি। স্পেয়ার পার্টসের অভাব আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শৃঙ্খল পায়ে নিয়েও ইরানি ইগলরা আকাশ পাহারা দিয়েছে। কিন্তু শৃঙ্খল ভাঙার সময় এবার এসেছে। 2023 সালে মস্কোর সঙ্গে তেহরানের যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি হয়েছিল, তারই প্রথম ফসল হিসেবে চলতি 2026 সালেই ইরানের মাটিতে অবতরণ করতে যাচ্ছে সু-35-এর এই প্রথম বহর। ফাঁসোয়া রুশ নথির তথ্যানুযায়ী ইরান মোট 48টি সুখোই-35 ফাইটারের অর্ডার দিয়েছে। কেন কাঁপছে তেল আবিব ও ওয়াশিংটন? ন্যাটোর দেওয়া নাম ফ্ল্যাঙ্কার এম বা সুপার ফ্ল্যাঙ্কার। এই একটি নামই শত্রুর বুকে কাঁপন ধরাতে যথেষ্ট। প্রায় 1600 কিলোমিটার কমব্যাট রেডিয়াসের এই দানবীয় যুদ্ধ বিমানটি শত্রু ভূখণ্ডের অনেক গভীরে ঢুকে নিখুঁত ও বিধ্বংসী আঘাত হানতে সক্ষম। এর বিশেষ কিছু বৈশিষ্ট্য ইরানকে মধ্যপ্রাচ্যের অবিসংবাদিত পরাশক্তিতে পরিণত করবে। রানওয়ের ওপর নির্ভরশীলতাহীনতা। সু-35-এর অন্যতম বড় শক্তি হল এর সংক্ষিপ্ত বা অস্থায়ী রানওয়ে থেকে উড্ডয়ন ও অবতরণের বিশেষ ক্ষমতা। শত্রুর ক্ষেপণাস্ত্র হামলায় বড় বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেলেও যে কোনো সাধারণ সড়ক বা গোপন আস্তানা থেকে এটি আকাশে ডানা মেলতে পারে। ব্যাটল টেস্টেড গ্যারান্টি। লকহিড মার্টিনের F-35 কিংবা চীনের যে 16-এর চেয়ে প্রযুক্তিতে কিছুটা ভিন্ন হলেও সু-35 হল আধুনিক বিশ্বের অন্যতম সেরা ব্যাটল টেস্টেড বা যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত ফাইটার জেট। নতুন প্রযুক্তির আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের সংযোজন একে আরও বেশি প্রাণঘাতী করে তুলেছে। রাশিয়া যেখানে বছরে গড়ে মাত্র 14টি সু-35 তৈরি করে, সেখানে ইরানের অর্ডারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দিনরাত কাজ করছে রুশ কারখানাগুলো। এমনকি এর জন্য আগামী 2-3 বছর রাশিয়ার নিজস্ব বিমান বাহিনীর সরবরাহ কমিয়ে দেওয়া হচ্ছে। তেহরানের প্রতি মস্কোর এই সন্দেহ প্রমাণ করে বৈশ্বিক রাজনীতিতে ইরানের অবস্থান এখন কতটা উঁচুতে। ক্ষেপণাস্ত্রের পর এবার আকাশ জয়। বিগত দিনগুলোতে বিমান বাহিনী দুর্বল থাকা সত্ত্বেও ইরান কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। নিজস্ব প্রযুক্তিতে তারা গড়ে তুলেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের এক বিশাল সাম্রাজ্য। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের যাবতীয় আকাশ প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে ইরানি ড্রোন ও মিসাইল স্বৈরাচারী শক্তির দম্ভ গুড়িয়ে দিয়েছে। যে ইরান ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়েই শত্রুর ঘুম হারাম করে দিয়েছিল, সেই ইরানের হাতে যখন সুখোই-35-এর মতো আকাশযোদ্ধা থাকবে, তখন দৃশ্যপট কেমন হবে? পরমাণু বোমার দ্বারপ্রান্তে ইরান, কাঁপছে ওয়াশিংটন ও তেল আবিব। যদি আরেকবার আঘাত করো তবে ছাই হয়ে যাবে তেল আবিব। যদি আর একটা ভুল চাল চালো তবে 24 ঘন্টার মধ্যে পরমাণু বোমায় সিল মারবে তেহরান। মার্কিন সাম্রাজ্যবাদ আর ইসরায়েলি জায়নবাদকে এবার তাদের জীবনের সবচেয়ে বড় ও চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে দিল পারস্যের সিংহরা। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার বিশাল শোভাযাত্রাকে মহাপ্রতিরোধের শক্তিতে রূপান্তর করে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ইসরায়েলের নতুন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ যখন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে হত্যার হুমকি দেওয়ার দুঃসাহস দেখিয়েছে, ঠিক তখনই তেহরান থেকে ধেয়ে এসেছে এক পারমাণবিক সুনামি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রাজি বিশ্বকে কাঁপিয়ে ঘোষণা করেছেন, যদি আর একটাও হামলা হয় তবে ইরান সরাসরি 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে, যার সোজা অর্থ পরমাণু বোমা এখন ইরানের হাতের মুঠোয়। পরমাণু কেন্দ্রে জাতিসংঘের নো এন্ট্রি, পেন্টাগনের তৈরি ধ্বংসাবশেষে ইরানি দেয়াল।
আমেরিকা ভেবেছিল তারা ইরানের পরমাণু কেন্দ্রে বোমা মেরে তেহরানের স্বপ্ন গুটিয়ে দিয়েছে। কত বড় ভুল! ইরানের চিফ নেগোশিয়েটর ও স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এবং তার প্রধান রাফায়েল গ্রোসিকে সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকার বোমায় ক্ষতিগ্রস্ত হওয়া ফোর্দো, নাতানস কিংবা ইস্পাহানের মতো কৌশলগত পরমাণু কেন্দ্রে পা রাখার কোনো অধিকার জাতিসংঘের পরিদর্শকদের নেই। জাতিসংঘের IAEA প্রধান গ্রোসি যতই পরিদর্শনের জন্য আকুতি মিনতি করুন না কেন, বীরের জাতি ইরান স্পষ্ট করে দিয়েছে, যুদ্ধের ক্ষতবিক্ষত পরমাণু অবকাঠামো কোনো বাইরের শক্তির জন্য উন্মুক্ত করা হবে না। পরিদর্শকদের অ্যাক্সেস থাকবে কেবল বুশেহর আর তেহরানের সাধারণ রিসার্চ রিঅ্যাক্টরে। কিন্তু মাটির নিচে ইরান এখন কি ভয়ঙ্কর শক্তি তৈরি করছে তা জানার ক্ষমতাও হারিয়েছে পশ্চিমা বিশ্ব। লাখো মানুষের কান্নার মাঝে যুদ্ধের গর্জন, সীমান্ত জুড়ে রেড অ্যালার্ট। এদিকে শুক্র ও শনিবার জুড়ে তেহরানের গ্র্যান্ড মাসাল্লা পরিণত হয়েছে এক অভূতপূর্ব জনসমুদ্রে। আলী খামেনি এবং তার 14 মাসের নাতনি জারা মোহাম্মদের কফিনের পাশে যখন লাখ লাখ মানুষ কাঁদছে, তখন তাদের বুকে জ্বলছে অদম্য প্রতিশোধের আগুন। এই শোকযাত্রা তেহরানও কম হয়ে ইরাকের কারবালা ও নাজাফে ছড়িয়ে পড়বে। আর 9 জুলাই মাশহাদে দাফনের আগ পর্যন্ত গোটা মধ্যপ্রাচ্য থাকবে ইরানের মিসাইলের ট্রিগারে। কমান্ডার আলী আবদাল্লাহি এবং ব্রিগেডিয়ার জেনারেল আকরাম মিয়া ইতিমধ্যে স্থল, জল ও আকাশসীমায় সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি জারি করেছেন। শত্রুর উদ্দেশ্যে তাদের স্পষ্ট বার্তা, যদি এই শোকের আবহে মার্কিন বা জায়নবাদী বাহিনী কোনো ধরনের ভুল হিসাব নিকাশ করে, তবে আমাদের সশস্ত্র বাহিনীর এমন এক কঠোর ও নিষ্ঠুর জবাব অপেক্ষা করছে যা তারা কল্পনাও করতে পারবে না। শত্রুরা ভেবেছিল খামেনিকে শহীদ করে তারা ইরানকে স্তব্ধ করবে, কিন্তু তারা আসলে পারস্যের ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছে। মোস্তফা খামেনির নেতৃত্বে ইরান আজ পরমাণু অস্ত্রের দোরগোড়ায় দাঁড়িয়ে। রক্ত যখন ফুটছে, প্রতিশোধের আগুন যখন জ্বলছে, তখন ওয়াশিংটন আর তেল আবিবের পতন এখন শুধুই সময়ের ব্যাপার। প্রস্তুত থেকেও হে শত্রু, ইরানের পারমাণবিক গর্জন এবার ইতিহাস বদলে দেবে। যুদ্ধ করেও থামেনি ইরান। এখন তাদের ক্ষেপণাস্ত্র পৌঁছাবে ইউরোপ পর্যন্ত। আমেরিকা যুদ্ধ করলো, নিষেধাজ্ঞা দিল, চাপে রাখলো বছরের পর বছর, তবুও ইরান থামেনি। বরং আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং সবচেয়ে বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভান্ডার যে দেশের হাতে, তার নাম ইরান। শাহাব ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে শাহেদ আক্রমণকারী ড্রোন, তেহরানের স্ট্রাইক নেটওয়ার্ক এখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বিছানো। চাপ দিয়ে থামানো যায়নি। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ইরানের হাতে এখন হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে, বিভিন্ন পাল্লার, বিভিন্ন প্যালোডে। কিছু মিসাইল পুরো ইসরায়েলে আঘাত হানতে সক্ষম, কিছু পৌঁছে যেতে পারে পূর্ব ইউরোপ পর্যন্ত। নিষেধাজ্ঞার চাপে অর্থনীতি যখন টলমল, তখনও ইরান তার অস্ত্র কর্মসূচি থামায়নি, বরং পরিমার্জিত করেছে, আধুনিক করেছে, বিস্তৃত করেছে। স্বল্প পাল্লা থেকে দীর্ঘ পাল্লা পুরো একটি স্তরভিত্তিক হুমকির স্থাপত্য গড়ে তুলেছে তেহরান। কোকান ভারী কামান 60 কিলোমিটার দূরে আঘাত করে, তুন্দার 69 পৌঁছায় 150 কিলোমিটারে, ফাতে 110 300 কিলোমিটারে, শাহাব 3 পৌঁছায় 1300 কিলোমিটারে, সেজিল সলিড ফুয়েল মিসাইল ছুটে যায় 2000 কিলোমিটারে, আর সোমার ক্রুজ মিসাইল সর্বোচ্চ 3000 কিলোমিটার পাল্লার। আকাশে উঠছে শাহেদ। ক্ষেপণাস্ত্রের বাইরেও ইরান গড়ে তুলেছে আরেকটি মারাত্মক অস্ত্র, ড্রোন বাহিনী। শাহেদ 136 একমুখী আক্রমণকারী ড্রোন, যা 2500 কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। শাহেদ 149 নজরদারি ড্রোন, যার পাল্লা 4000 কিলোমিটারেরও বেশি। ইউক্রেনের যুদ্ধ বিশ্বকে দেখিয়ে দিয়েছে, এই ড্রোনগুলো শুধু কাগজে লেখা সংখ্যা নয়, বাস্তব যুদ্ধে এগুলি কী ধ্বংস করতে পারে। সস্তা, নির্ভরযোগ্য, ব্যাপক সংখ্যায় মোতায়েনযোগ্য, শাহেদ ড্রোন আধুনিক যুদ্ধের নিয়মকানুনই পাল্টে দিচ্ছে। আমেরিকার সাথে যুদ্ধের পরও ইরান যা বলছে, আমেরিকার সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের পরও ইরান নতজানু হয়নি, বরং জুন 17 সমঝোতা স্মারক নিয়ে তেহরান এখন কড়া ভাষায় কথা বলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইলি সরাসরি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত পুনর্লিখন করার চেষ্টা করছে, আর সেই প্রচেষ্টায় ইরান বিভ্রান্ত হবে না। তার ভাষ্য স্পষ্ট, আমেরিকার সামরিক হস্তক্ষেপ এবং তার দখলদার প্রক্সি যতদিন থাকবে, ততদিন মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি সম্ভব নয়। সিনিয়র উপদেষ্টা মোকের সতর্কবার্তা আরও কড়া। কাগজে থেকে যাওয়া চুক্তির গুরুতর পরিণতি হতে পারে। তিনি পারস্য উপসাগরের জ্বালানি সরবরাহকারী রুটের ভবিষ্যৎকে সরাসরি এই সমঝোতার বাস্তবায়নের সঙ্গে যুক্ত করে দিয়েছেন। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল যায়, সেই পথ দিয়ে ইরান এখন দর কষাকষির টেবিলে বসে আছে সমান আত্মবিশ্বাসে। বাহরাইনে দাঁড়িয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বললেন, আমেরিকা চুক্তি চায়, তবে যে কোনো মূল্যে নয়। চুক্তি হতে হবে ভালো, বাস্তব, যাচাইযোগ্য।
কিন্তু এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে স্বীকারোক্তি যে দেশকে নিষেধাজ্ঞা দিয়ে যুদ্ধ করে চাপে রেখে শেষ করে দেওয়ার কথা ছিল, সেই দেশের সাথে এখন আলোচনার টেবিলে বসতে হচ্ছে। ওমান মধ্যস্থতা করছে, পাকিস্তান ও কাতার সহায়তা দিচ্ছে, হরমুজ প্রণালীতে অস্থায়ী সমুদ্রপথ চালু করা হচ্ছে। এটা ইরানের পরাজয়ের চিত্র নয়, এটি ইরানের টিকে থাকার প্রমাণ। দশকের পর দশক ধরে বলা হয়েছে ইরানকে থামানো যাবে নিষেধাজ্ঞা দিয়ে, কূটনৈতিক চাপে, সামরিক আঘাতে, কিন্তু ইরান থামেনি। বরং আজ তাদের ক্ষেপণাস্ত্র পূর্ব ইউরোপ পর্যন্ত পৌঁছায়, তাদের ড্রোন আধুনিক যুদ্ধের সংজ্ঞা বদলে দিচ্ছে, তাদের কূটনীতিকরা ওয়াশিংটনের সাথে সমানে সমানে কথা বলছেন। যুদ্ধবিরতির আড়ালে লুকানো ষড়যন্ত্র। ট্রাম্প কি নতুন যুদ্ধের ফাঁদ পাচ্ছেন? শান্তির কথা বলছেন এক হাতে, আরেক হাতে সাজাচ্ছেন যুদ্ধের নীল নকশা। ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই খেলছেন মাইন্ড গেম? যুদ্ধবিরতির চুক্তির আড়ালে কি লুকিয়ে আছে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের এক গোপন পরিকল্পনা? স্থল অভিযান চালিয়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ছিটিয়ে নেওয়ার ছক কষছে কি ওয়াশিংটন? আর তার জবাবে তেহরানের হাতে এমন কোনো নতুন অস্ত্র আসছে যা বদলে দিতে পারে গোটা সমীকরণ? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। যুদ্ধবিরতির আড়ালে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ষড়যন্ত্র করছে মার্কিন প্রশাসন। কূটনৈতিক প্রচেষ্টা বাইরে থেকে অব্যাহত থাকলেও ভেতরে ভেতরে ভিন্ন এক ফাঁদ সাজাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অথচ তেহরান আগে থেকেই স্পষ্ট করে বলে দিয়েছিল মার্কিনীদের কোনো আশ্বাসেই তারা ভরসা রাখছে না। ফলে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও নেমে এসেছে যুদ্ধের কালো মেঘের ছায়া। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে ইরানের বিরুদ্ধে ফের সর্বাত্মক যুদ্ধে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে বিচ্ছিন্ন হামলা চালিয়ে পরিস্থিতি জিইয়ে রাখার চেষ্টা করছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এই বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আর শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইনের সঙ্গে ইতিমধ্যে কয়েক দফায় বৈঠকও সেরে ফেলেছেন খোদ ট্রাম্প। সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য হলো টাইমলাইনটা। গত 18 জুন ইরানের সঙ্গে সাময়িক সমঝোতামূলক চুক্তি হওয়ার মাত্র 10 দিনের মাথায় দেশটির উপকূলীয় অঞ্চলে আবারও বিচ্ছিন্ন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, চুক্তির কালি শুকানোর আগেই কেন এই আগ্রাসন? ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী এর পেছনে আছে এক কৌশলী হিসাব। ট্রাম্প যদি সরাসরি বৃহৎ যুদ্ধে জড়িয়ে পড়েন তাহলে চলমান কূটনৈতিক প্রচেষ্টা পুরোপুরি ভেঙে পড়তে পারে, আর তার ফলে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানোর সুযোগও হাতছাড়া হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের। ঠিক এই আশঙ্কা থেকেই বৃহৎ যুদ্ধ এড়িয়ে বারবার বিচ্ছিন্ন হামলার পথ বেছে নিচ্ছে ওয়াশিংটন। একটা নিয়ন্ত্রিত চাপ যা যুদ্ধ ঘোষণা না করেও প্রতিপক্ষকে ক্লান্ত করে রাখে। এবার প্রশ্ন হলো, এই সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে কি করছে ইরান? উত্তরটা লুকিয়ে আছে দেশটির প্রতিরক্ষা খাতের ক্রমাগত অগ্রগতিতে। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসেফি খোশকাল সম্প্রতি দাবি করেছেন তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমকেও সফলভাবে ভেদ করতে সক্ষম হয়েছে। তার ভাষায়, এর মাধ্যমেই প্রমাণ হয়ে গেছে তাদের সামরিক সক্ষমতা ঠিক কতটা উন্নত। যুদ্ধক্ষেত্র উপযোগী অত্যাধুনিক ড্রোন আর দ্রুত গতির ক্ষেপণাস্ত্র তৈরি এখন ইরানের কাছে নিয়মিত এক চর্চায় পরিণত হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে তেহরান। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো ইরান মার্কিন প্রশাসনের প্রতিটি পদক্ষেপের ওপর তীক্ষ্ণ নজর রেখেছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আরও আগ্রাসী হতে পারে এই বাস্তবতা তারা ভালোভাবেই বুঝে গেছে। ঠিক এই প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির অভ্যন্তরে জোরালো হয়ে উঠেছে একটি দাবি। পারমাণবিক অস্ত্র তৈরির এই মুহূর্তে তেহরানের প্রধান লক্ষ্য হওয়া উচিত, এর কোনো বিকল্প পথ নেই বলেই মনে করছে তারা। বিশ্লেষকদের ধারণা, ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের কারণে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টিকে অগ্রাধিকার দিতে পারে দেশটির সরকার। ইরান অস্ত্র নামায়নি কেন? সীমান্তে ভারী অস্ত্র, সেনাবাহিনীর রণসজ্জা আর তেহরানের গলায় একটাই বার্তা, আমরা প্রস্তুত। যুদ্ধ থেমেছে কাগজে কলমে, কিন্তু ইরানের ট্যাঙ্ক থামেনি, মিসাইল ব্যাটারি সরেনি। সীমান্তে নিরাপত্তা বাড়ছে, কমছে না। কেন? কারণ ইরান জানে ইতিহাসে যারা আগে অস্ত্র নামিয়ে রেখেছে তারাই পরে চুক্তির টেবিলে দুর্বল হয়ে বসেছে। আর দুর্বলের কথা কেউ শোনে না, না তেহরানে না ওয়াশিংটনে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা পুরনো সত্য আছে, কূটনীতি তখনই কাজ করে যখন পেছনে শক্তি থাকে।
ইরান ঠিক সেই খেলাটাই খেলছে। যুদ্ধবিরতি চলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে, কিন্তু একই সময়ে ইরানের সেনাবাহিনী ঘোষণা দিয়েছে যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে গেলে তারা সর্বশক্তি নিয়ে মাঠে নামবে। চুক্তি লঙ্ঘন হলে, যুদ্ধবিরতি ভাঙলে জবাব আসবে, তাৎক্ষণিক, কঠোর, কোনো দ্বিধা ছাড়াই। ইরানের 3 স্তম্ভ। ইরানের সেনাবাহিনীর সাম্প্রতিক বিবৃতিটা মনোযোগ দিয়ে পড়লে 3টি জিনিস স্পষ্ট হয়ে ওঠে। এই 3টি বিষয় আসলে ইরানের পুরো কৌশলের মেরুদণ্ড। প্রথমত, আত্মবিশ্বাস। বিবৃতিতে বলা হয়েছে ইরানি জনগণের সাহসী প্রতিরোধ, সেনাবাহিনীর আত্মত্যাগ এবং সরকারের সমন্বিত প্রচেষ্টার কারণেই শত্রুপক্ষ শেষ পর্যন্ত ইরানের শক্তি স্বীকার করতে বাধ্য হয়েছে। এটা শুধু বিবৃতি নয়, এটা একটি জাতির মনোবলের ঘোষণা। বাইরের চাপে আমরা ভাঙিনি, বরং শত্রুই পিছু হটেছে। এই বার্তাটা তেহরান দেশের ভেতরে এবং বাইরে 2 জায়গাতেই দিতে চাইছে। দ্বিতীয়ত, সীমারেখা। ইরান পরিষ্কার করে দিয়েছে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপোষ নেই। এই 3টি বিষয় ইরানের কাছে শুধু রাজনৈতিক ধারণা নয়, এগুলো অস্তিত্বের প্রশ্ন। 1979 সালের বিপ্লবের পর থেকে এই দর্শনই ইরানের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ, এটা ইরানের জাতীয় পরিচয়ের অংশ হয়ে গেছে। তৃতীয়ত, সংস্কৃতি। বিবৃতিতে বলা হয়েছে ইরানি জাতির মধ্যে ন্যায় বিচার, মর্যাদা ও প্রতিরোধের সংস্কৃতি তাদের সবচেয়ে বড় শক্তি। এই কথাটা খুব সহজ শোনালেও এর ভেতরে গভীর একটি বাস্তবতা আছে। অস্ত্র শেষ হতে পারে, গোলাবারুদ ফুরাতে পারে, অর্থনীতি চাপে পড়তে পারে, কিন্তু একটি জাতির সাংস্কৃতিক মনোবল ভাঙা অনেক কঠিন। ইরান সেই মনোবলকেই তার সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে দশকের পর দশক ধরে। ইরান ও যুক্তরাষ্ট্র এখন আলোচনার টেবিলে। লক্ষ্য আনুষ্ঠানিক চুক্তি, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা। কিন্তু ইরানের স্মৃতি দীর্ঘ এবং সেই স্মৃতি তিক্ত। 2015 সালে বহু কষ্টে পারমাণবিক চুক্তি হয়েছিল, যাকে বলা হয় JCPOA। ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত করেছিল, বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল হওয়ার কথা ছিল। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একতরফাভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে গেল। শুধু বেরিয়ে গেল না, নতুন করে কঠোর নিষেধাজ্ঞা চাপানো হলো ইরানের ওপর। সর্বোচ্চ চাপ নীতির নামে ইরানের অর্থনীতিকে কোণঠাসা করার চেষ্টা হলো। সেই অভিজ্ঞতার পর ইরান কি চোখ বন্ধ করে বিশ্বাস করবে? না, এটাই স্বাভাবিক। কোনো দেশে একবার প্রতারিত হওয়ার পর দ্বিতীয়বার নিরাপত্তার গ্যারান্টি ছাড়া এগোয় না। তাই কূটনীতি চলুক, কিন্তু সেনাবাহিনী প্রস্তুত থাকুক। কলম চলুক, কিন্তু কামান ঢাকা থাকুক না। এটাই তেহরানের নীতি, এটাই তেহরানের বেঁচে থাকার কৌশল। এটাই স্বাভাবিক। কোনো দেশে একবার প্রতারিত হওয়ার পর দ্বিতীয়বার নিরাপত্তার গ্যারান্টি ছাড়া এগোয় না। তাই কূটনীতি চলুক, কিন্তু সেনাবাহিনী প্রস্তুত থাকুক। কলম চলুক, কিন্তু কামান ঢাকা না থাকুক। এটাই তেহরানের নীতি, এটাই তেহরানের বেঁচে থাকার কৌশল। ফেব্রুয়ারি 2026, নিউ ইয়র্কে ইসরায়েলের শীর্ষ ইহুদি সংগঠনগুলোর বার্ষিক সম্মেলন। মঞ্চে উঠলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বক্তৃতা দিতে দিতে হঠাৎ বললেন 4টি শব্দ: তুর্কি ইজ দ্য নিউ ইরান। হলঘরে করতালি, কিন্তু আঙ্কারায় সেই 4টি শব্দ পৌঁছালো বজ্রপাতের মতো। ইরানের বিরুদ্ধে যুদ্ধ তখনও শেষ হয়নি, কিন্তু ইসরায়েলের কৌশলবিদরা ইতিমধ্যে পরের অধ্যায় লিখতে বসে গেছেন, এবং সেই অধ্যায়ের কেন্দ্রে যে নামটি বারবার আসছে সেটি তুরস্ক। ইরানের পর তুরস্ক, এটা কি সত্যিই সম্ভব? মার্চ 2026, ইরান যুদ্ধ তখন তুঙ্গে। ওয়াল স্ট্রিট জার্নালে আমেরিকান সাংবাদিক ব্র্যাডলি মার্টিন লিখলেন একটি নিবন্ধ শিরোনাম: তুরস্ককে ঠেকানো এখন জরুরি। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি আহ্বান জানালেন তুরস্ককে ঘিরে ধরতে। একই সময়ে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এবং সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন সরাসরি তুর্কি ভাষায় টুইট করলেন, 2036 সালে আঙ্কারা কি 2026 সালের তেহরানের মতো হবে? তারপর একটা নিবন্ধ লিখলেন, F-16 ধ্বংস করো, ইসরায়েল তুরস্কে প্রি-এম্পটিভ স্ট্রাইক চালাতে পারে। এটা আরেকজন বিশ্লেষকের মতামত নয়, একটার পর একটা কণ্ঠ, একটার পর একটা প্রতিষ্ঠান, সবাই একই দিকে আঙুল তুলছে। তুরস্ক কেন হঠাৎ এত বড় হুমকি? ভূ রাজনৈতিক বিশ্লেষক মাহমুদ আল্লুস এই প্রশ্নের উত্তরে 3টি কারণ চিহ্নিত করেছেন। 2011 সালের পর মধ্যপ্রাচ্যে ক্ষমতার পুনর্বিন্যাস হয়েছে। সেই শূন্যতায় তুরস্ক যে গতিতে আঞ্চলিক প্রভাব বিস্তার করছে, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, কাতার
সেটা ইসরায়েলকে সরাসরি কৌশলগত চ্যালেঞ্জে ফেলছে। পূর্ব ভূমধ্যসাগর, এই জলপথ এখন দুটো প্রতিযোগী স্বপ্নের যুদ্ধ দেশ। তুরস্ক মনে করে ইসরায়েল গ্রিস ও দক্ষিণ সাইপ্রাসকে সাথে নিয়ে তুর্কি প্রভাব ঠেকানোর জোট বানাচ্ছে। এই জলসীমায় গ্যাস, বাণিজ্য পথ এবং সামরিক অবস্থান সবই বাজিতে। সিরিয়া, যেখানে দুই প্রতিদ্বন্দ্বী মুখোমুখি। মাহমুদ আল্লুশ বলছেন, তুরস্ক ও ইসরায়েলের আসল লড়াই এখন সিরিয়ার মাটিতে। তুরস্কের কাছে সিরিয়া শুধু একটি প্রতিবেশী দেশ নয়, এটি ঐতিহাসিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং ভৌগোলিক সংযোগের এক জটিল জাল। সিরিয়ার ভবিষ্যৎ রচনায় আঙ্কারার প্রভাব স্বাভাবিকভাবেই গভীর। ইসরায়েলের লক্ষ্য সীমিত, শুধু নিরাপত্তা। হিজবুল্লাহ দুর্বল থাকুক, ইরানের করিডোর বন্ধ থাকুক, সীমান্ত শান্ত থাকুক, কিন্তু সিরিয়ায় তুর্কি সৌদি সহযোগিতা বাড়ছে। নতুন বাণিজ্য পথ তৈরি হচ্ছে তুরস্ক থেকে সিরিয়া ও জর্ডান হয়ে উপসাগরীয় দেশগুলো পর্যন্ত। এরদোয়ানের তুরস্ক কিন্তু শুধু বক্তৃতা দিচ্ছে না, গত 2 দশকে তুরস্ক তার প্রতিরক্ষা শিল্পকে আমূল বদলে দিয়েছে। একসময় তুরস্ক পুরোপুরি আমেরিকান অস্ত্রের ওপর নির্ভরশীল ছিল। 1974 সালে সাইপ্রাস সংকটের পর আমেরিকা অস্ত্র নিষেধাজ্ঞা দিল। সেটাই টার্নিং পয়েন্ট। তুরস্ক সিদ্ধান্ত নিল আর কারো মুখাপেক্ষী থাকবে না। অ্যাসেলসান, রকেটসান গড়ে উঠল। দেশীয় ড্রোন, ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ তৈরি শুরু হলো। 2025 সালে তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি পৌঁছেছে প্রায় $10 বিলিয়ন। বাইরাক্তার ড্রোন ইউক্রেনের আকাশে রাশিয়াকে নাকানি চুবানি খাইয়েছে, পৃথিবী দেখেছে। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি। বসফরাস ও দার্দা নেলিসের নিয়ন্ত্রক, পৃথিবীর সবচেয়ে কৌশলগত ভৌগোলিক অবস্থানে বসে থাকা একটি দেশ। তাহলে কি যুদ্ধ হবে? মাহমুদ আল্লুশ স্পষ্ট বলছেন, সরাসরি সামরিক সংঘাত এখনই সম্ভাবনা নেই। তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ মানে ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ। সেটার পরিণতি ইরান যুদ্ধের চেয়ে অনেক বেশি বিধ্বংসী। প্রতিশোধের পথে ইরান, খামেনির রক্তের হিসাব এবার বুঝে নেবে তেহরান। যে জাতিকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একজোট হয়েছিল, সেই জাতি আজ প্রতিপক্ষকে সমঝোতার টেবিলে বসিয়েছে। কিন্তু এটুকুতেই থামছে না ইরান, কারণ হিসাবের খাতায় এখনও বাকি আছে একটি নাম, আয়াতুল্লাহ আলী খামেনি। 28 ফেব্রুয়ারি ইরানের ইতিহাসে কালো একটি দিন। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলো। ইসরায়েল ভেবেছিল এই এক আঘাতেই ভেঙে পড়বে ইসলামিক প্রজাতন্ত্রের মেরুদণ্ড, ক্ষমতার শূন্যতায় ডুবে যাবে তেহরান। কিন্তু হলো উল্টোটা। ইরান শুধু ঘুরে দাঁড়ায়নি, প্রতিপক্ষের মুখের উপর সজোরে দরজা বন্ধ করে দিয়েছে। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 21টি সামরিক ঘাঁটি মাটিতে মিশিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। নেতানিয়াহুর কার্যালয়ে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। সেদিন অফিসে না থাকায় প্রাণে বেঁচে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আর সবচেয়ে বড় কূটনৈতিক জয়, যুক্তরাষ্ট্রকে বাধ্য করেছে যুদ্ধবিরতির সমঝোতায় আসতে। এটা পরাজয় নয়, এটা শক্তির প্রদর্শন। প্রতিশোধ কখন, কিভাবে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটিও শব্দ নরম করেননি। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, খামেনির হত্যায় যারা জড়িত তাদের কাউকে ক্ষমা করা হবে না। এই শাহাদাতের কথা কোনোদিন ভুলবে না ইরান। কিন্তু প্রতিশোধটা কেমন হবে? তাৎক্ষণিক বিস্ফোরণ নয়। ইরান সেই জাতি যারা দাবা খেলতে জানে। তারা জানে প্রতিশোধ তখনই কার্যকর হয় যখন প্রতিপক্ষ সেটার জন্য প্রস্তুত থাকে না। সমরবিদরা বলছেন, বর্তমান যুদ্ধবিরতির সময়টাকে ব্যবহার করছে তেহরান নিজেদের আরও শক্তিশালী করতে। ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বাড়ানো হচ্ছে, নতুন অস্ত্র তৈরি হচ্ছে, আর সেই অস্ত্র মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়েও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। লুকোনো তাস, যে অস্ত্র এখনও দেখায়নি ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমদ রেজা পুরদস্তান সম্প্রতি এমন একটি বিবৃতি দিয়েছেন যা পুরো পশ্চিমা বিশ্বকে ভাবিয়ে তুলেছে। তিনি বলেছেন, আমরা আমাদের সামরিক সক্ষমতার উল্লেখযোগ্য অংশ এখনও যুদ্ধক্ষেত্রে ব্যবহার করিনি। মধ্যপ্রাচ্যের বাইরেও নির্ভুলভাবে হামলার সক্ষমতা রয়েছে ইরানের। এই একটি বাক্যই যথেষ্ট। ইরান বলছে, যা দেখেছ সেটা পুরো ছবি নয়। তাহলে পুরো ছবিটা কি? সেই রহস্যের উত্তর এখনো খুঁজে পায়নি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র। পারমাণবিক প্রশ্ন, সময়ের বোমা। এই পুরো সমীকরণে সবচেয়ে বড় অজানা হলো ইরানের পারমাণবিক সক্ষমতা। IAEA বলছে, সংঘাত শুরুর আগে ইরানের কাছে ছিল 60% মাত্রায় সমৃদ্ধ প্রায় 440 কেজি ইউরেনিয়াম। পারমাণবিক অস্ত্র তৈরিতে দরকার 90% মাত্রার সমৃদ্ধি, অর্থাৎ দূরত্বটা খুব বেশি নয়। এই মজুদ আরও সমৃদ্ধ হলে 10টি পারমাণবিক অস্ত্র বানানো সম্ভব। ইরান বলছে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না, কিন্তু যুদ্ধের পর ঠিক কতটা ইউরেনিয়াম এখনো তাদের কাছে আছে সেই তথ্য IAEA-কে দেয়নি তেহরান। আর পারমাণবিক কেন্দ্রে পরিদর্শনের অনুমতি সেটাও দেবে না ইরান, যতক্ষণ না যুক্তরাষ্ট্রের সাথে একটি চূড়ান্ত চুক্তি হচ্ছে। এটা দুর্বলতা নয়, এটা দর কষাকষির হাতিয়ার। নেতানিয়াহুর একাকী যুদ্ধ। এদিকে মজার একটি মোড় নিয়েছে পরিস্থিতি।
পাকিস্তানের মধ্যস্থতায় ট্রাম্প যুদ্ধবিরতিতে সই করেছেন, লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারেও সম্মত হয়েছেন, কিন্তু নেতানিয়াহু মানছেন না। লেবাননে এখনো সামরিক অভিযান চলছে, ইরানের আকাশসীমার কাছে যুদ্ধবিমান উড়াচ্ছে ইসরায়েল। নেতানিয়াহু এখন চাইছেন মার্কিন সাহায্য ছাড়াই স্বাধীনভাবে অস্ত্র তৈরি করতে, ইরানের বিরুদ্ধে লড়তে। ট্রিগারে আঙুল, ইরানের সেই অস্ত্র যা এখনো দেখায়নি তেহরান। যুদ্ধ থেমে গেছে, কিন্তু বন্দুকের নল এখনো ঠান্ডা হয়নি। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে নীরবতা, সেটা শান্তির নীরবতা নয়, এটা পরবর্তী ঝড়ের আগের স্তব্ধতা। ইরান আর ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চলছে বটে, কিন্তু তেহরানের সামরিক বাহিনী তাদের অস্ত্রের ট্রিগারে আঙুল রেখেই অপেক্ষা করছে, এবং সেই অপেক্ষায় তারা দুর্বল নয়, বরং এমন কিছু শক্তি জমিয়ে রেখেছে যা এখন পর্যন্ত কেউ দেখেনি। প্রশ্ন হলো, সেই শক্তি ঠিক কতটা ভয়াবহ? সাম্প্রতিক যুদ্ধে ইরান একটি বার্তা পাঠিয়ে দিয়েছে, নিখুঁতভাবে মিসাইলের ডগায়। ইহুদিবাদী ইসরায়েলের দিকে ধেয়ে যাওয়া শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল আর আত্মঘাতী ড্রোনের ঝাঁক দেখিয়ে দিয়েছে যে ইরানের সামরিক বাহিনী শুধু হুমকি দেয় না, হামলাও করে, সেটাও মধ্যপ্রাচ্যের বাইরে পর্যন্ত। ভারত মহাসাগরে ব্রিটিশ আমেরিকান সামরিক ঘাঁটিতে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তেহরান প্রমাণ করেছে দূরত্ব এখন আর কোনো ঢাল নয়। ইরান চাইলে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়েও প্রতিপক্ষের বুকে আঘাত করতে পারে। কিন্তু এটা যদি হয় শুধু তাদের দেখানো শক্তি, তাহলে না দেখানো শক্তিটা কেমন? ইরানের সশস্ত্র বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আহমদ রেজা পুরোদস্তান সম্প্রতি এমন একটি কথা বলেছেন যা গোটা মধ্যপ্রাচ্যের কান খাড়া করে দিয়েছে। তার ভাষায়, আমরা আমাদের সামরিক সক্ষমতার উল্লেখযোগ্য অংশ এখন পর্যন্ত যুদ্ধের ময়দানে ব্যবহার করিনি। এই একটি বাক্যই যথেষ্ট। একটি দেশ যদি এতটুকু শক্তি দেখে ইসরায়েলকে কোণঠাসা করে ফেলে আর তারপর বলে এটা তার পূর্ণ শক্তিও না, তাহলে বিষয়টা শুধু কৌশলগত বিবৃতি নয়, এটি একটি সতর্কবার্তা। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভিও নিশ্চিত করেছে, মধ্যপ্রাচ্যের সীমানার বাইরেও নির্ভুলভাবে হামলা চালানোর সক্ষমতা আছে তেহরানের। এমন অস্ত্র আছে যার কথা এখনো প্রকাশ্যে আসেনি। আইসিবিএম সেই ভয়ের নাম। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার দাবি করে আসছেন, ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম তৈরির পথে অনেক দূর এগিয়ে গেছে। আইসিবিএম হলো সেই ক্ষেপণাস্ত্র যা একটি মহাদেশ থেকে আরেক মহাদেশে আঘাত করতে পারে, যেটা বহন করতে পারে পারমাণবিক ওয়ারহেডও। তেহরান সরকারিভাবে এই দাবি স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি, কিন্তু এই নীরবতাটাই আসলে সবচেয়ে বড় উত্তর। কারণ যে দেশ নিজের শক্তি প্রকাশ করতে ভালোবাসে না, সেই দেশ সাধারণত হয় দুর্বল অথবা অনেক বেশি শক্তিশালী। এবং ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে দ্বিতীয়টি ভাবার সম্ভাবনাই বেশি। কারণ যে দেশ নিজের শক্তি প্রকাশ করতে ভালোবাসে না, সে দেশ সাধারণত হয় দুর্বল অথবা অনেক বেশি শক্তিশালী, এবং ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে দ্বিতীয়টির সম্ভাবনাই বেশি। পারমাণবিক কার্যক্রম, যেখানে মাথা নত নেই। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে সামরিক চাপ দিয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। উদ্দেশ্য একটাই, ইরানের পারমাণবিক কার্যক্রম থামানো, কিন্তু থামেনি। তেহরানের পক্ষ থেকে পরিষ্কার বার্তা এসেছে, কোনো চাপের কাছে মাথা নত করবে না ইরান। পারমাণবিক কার্যক্রম চলবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি চলবে, আর যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবি মানার প্রশ্নই আসে না। এটা শুধু কথার যুদ্ধ নয়, ইরান প্রতিটি চাপের জবাব দিয়েছে পাল্টা শক্তি প্রদর্শন করে। আমেরিকা ভেবেছিল বোমায় ভেঙে পড়বে ইরানি মনোবল, কিন্তু শত্রুপক্ষকে অবাক করে দিয়ে তেহরান প্রমাণ করেছে চাপে মানুষ ভাঙে, ইরান শক্ত হয়। পরের যুদ্ধে কি হবে? জেনারেল পুরোদস্তান আরও বলেছেন, যুদ্ধবিরতির আগে ইরানের সব ক্ষেপণাস্ত্র প্রস্তুত ছিল, ট্রিগারে আঙুল ছিল, শুধু যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েল পিছু হটেছিল বলেই সেদিন সর্বাত্মক হামলা হয়নি। কিন্তু ইহুদিবাদীরা যদি আবার আগ্রাসন দেখায়, তখন কোনো দেরি নেই। নিজেদের সীমা জানো, মাত্র একটি বাক্যেই যেন কেঁপে উঠল গোটা বাহরাইন। ইরানের সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলাইতির এই হুঁশিয়ারিতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো উপসাগরীয় অঞ্চল। তাহলে কি মধ্যপ্রাচ্যে শুরু হতে চলেছে নতুন এক মহাযুদ্ধ? যুদ্ধের আগুন কি এবার ছড়িয়ে পড়বে গোটা গালফ জুড়ে? বাহরাইনের বাড়তি নিরাপত্তা আর মার্কিন সামরিক ঘাঁটিকে ঘিরে দিনকে দিন বেড়েই চলেছে টানটান উত্তেজনা। মধ্যপ্রাচ্যের আকাশে এখন ঘুরছে একটাই প্রশ্ন, পরবর্তী বিস্ফোরণটা ঘটবে কোথায়? কিন্তু কেন হঠাৎ এমন কঠোর হুঁশিয়ারি দিল ইরান? তেহরানের সরাসরি অভিযোগ,
বাহরাইনের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে চালানো হচ্ছে সামরিক অভিযান। আর যদি কোনো প্রতিবেশী দেশ নিজেদের ভূখণ্ডকে ইরান বিরোধী কাজে ব্যবহারের সুযোগ করে দেয়, তাহলে সেই দেশও যে ভবিষ্যতে এই সংঘাতের সরাসরি অংশীদার হয়ে যেতে পারে, এমনই কঠোর ইঙ্গিত দিচ্ছে তেহরান। আর যদি কোনো প্রতিবেশী দেশ নিজেদের ভূখণ্ডকে ইরান বিরোধী কাজে ব্যবহারের সুযোগ করে দেয়, তাহলে সেই দেশও যে ভবিষ্যতে এই সংঘাতের সরাসরি অংশীদার হয়ে যেতে পারে, এমনই কঠোর ইঙ্গিত দিচ্ছে তেহরান। ইতিমধ্যেই বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলাও চালিয়েছে ইরান। যদিও বাহরাইনের দাবি তাদের সার্বভৌমত্বের ওপর এই হামলা সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কিন্তু প্রশ্ন হলো, ছোট্ট এই উপসাগরীয় দ্বীপ রাষ্ট্রকে নিয়ে কেন এত মাথা ব্যথা ইরানের? উত্তরটা লুকিয়ে আছে বাহরাইনের ভূকৌশলগত গুরুত্বে। কারণ এখানেই অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর। পারস্য উপসাগর, লোহিত সাগর সহ আশপাশের গোটা অঞ্চলে মার্কিন নৌ অভিযানের প্রধান কেন্দ্রই এই ঘাঁটি। হাজার হাজার মার্কিন সেনা, একাধিক যুদ্ধজাহাজ, অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা আর বিশাল সামরিক অবকাঠামো পরিচালিত হয় ঠিক এখান থেকেই। তাই তেহরানের চোখে বাহরাইন শুধু একটি ছোট দ্বীপ রাষ্ট্র নয়, বরং যুক্তরাষ্ট্রের গোটা আঞ্চলিক সামরিক নেটওয়ার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। যদিও সব অভিযোগ একদম অস্বীকার করেছে বাহরাইন। দেশটির দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের প্রতিরক্ষা সহযোগিতা সম্পূর্ণ বৈধ একটি বিষয়। একই সঙ্গে ইরানের এই হুঁশিয়ারি ও যে কোনো ধরনের হামলার কড়া নিন্দা জানিয়ে বাহরাইন বলেছে, কূটনৈতিক পথেই হওয়া উচিত এই সংকটের প্রকৃত সমাধান। তবে গল্পটা এখানেই থেমে নেই। ইরান আর বাহরাইনের মধ্যকার সম্পর্ক আসলে বহু বছর ধরেই উত্তপ্ত। বাহরাইনের দীর্ঘদিনের অভিযোগ, তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নিয়মিত হস্তক্ষেপ করে আসছে ইরান। যদিও তেহরান বরাবরই এই অভিযোগ নাকচ করে এসেছে। ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়ার পর দুদেশের মধ্যকার দূরত্ব আরও বহু গুণে বেড়ে যায়। সাম্প্রতিক সময়ে বাহরাইন আবার বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে, যাদের বিরুদ্ধে ইরানের সঙ্গে গোপন সামরিক যোগাযোগ রাখার অভিযোগ তোলা হয়েছে। তবে এই অভিযোগও সরাসরি অস্বীকার করেছে তেহরান। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর এখন উপসাগরীয় অঞ্চলের দিকে। কারণ যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে উত্তেজনা যদি আরও বাড়তে থাকে, তাহলে বাহরাইন, কাতার, কুয়েত কিংবা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো, যেখানে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি, তাদের নিরাপত্তা ঝুঁকি বহু গুণে বেড়ে যাবে। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা থেকেই যাচ্ছে, এটা কি কেবলই কড়া ভাষার এক কূটনৈতিক বার্তা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো সামরিক সংঘাতের পূর্বাভাস? আগামী কয়েকদিনে হয়তো বলে দিবে মধ্যপ্রাচ্য নতুন কোনো যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি নিভিয়ে দেবে এই আগুন। সেটাই এখন দেখার অপেক্ষা। মধ্যপ্রাচ্যের নতুন বস, কিভাবে ইরান আমেরিকাকে হাঁটু গাড়তে বাধ্য করল। ট্রাম্প বলেছিলেন ছোট্ট একটি অভিযান, কয়েক সপ্তাহেই শেষ, ইরানকে ঠান্ডা করে বাড়ি ফেরা। সেই ছোট্ট অভিযান এখন মাসের পর মাস পেরিয়ে গেছে, আর ফলাফল, মার্কিন প্রেসিডেন্ট এখন তেহরানের দরজায় দাঁড়িয়ে সমঝোতার ভিক্ষা করছেন। মধ্যপ্রাচ্যের ইতিহাসে এমন পট পরিবর্তন আগে দেখা যায়নি। যে যুদ্ধ দ্রুত জয় হওয়ার কথা ছিল, ওয়াশিংটন ও তেল আবিবের পরিকল্পনা ছিল পরিষ্কার, ইরানের উপর প্রচণ্ড সামরিক ও অর্থনৈতিক চাপ দাও, দেশটার রাজনৈতিক কাঠামো নিজেই ভেঙে পড়বে, জনগণ রাস্তায় নামবে, সরকার দুর্বল হয়ে পড়বে, তারপর শর্তে শর্তে ইরান মাথা নোয়াবে। কিন্তু হলো উল্টোটা। প্রথম ধাক্কার পরেও ইরানের রাষ্ট্র কাঠামো ভাঙেনি, বরং রাজনৈতিক ও সামরিক নেতৃত্বেও নতুন করে নিজেদের সংগঠিত করেছে। যত দিন গেছে তত স্পষ্ট হয়েছে তেহরান সহজে পিছু হটার জায়গা নেই। এদিকে যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র আর সামরিক রসদ মাঠে নামাতে হয়েছে। আর পুরো প্রক্রিয়াটা চীন খুব মনোযোগ দিয়ে দেখেছে, কোথায় আমেরিকার শক্তির সীমা শেষ হয় তা বুঝিয়ে নিতে। সংঘাতের সময় যে বিষয়টি বিশ্ববাজারকে কাঁপিয়ে দিয়েছিল তা হলো হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা। পৃথিবীর মোট জ্বালানির এক বিশাল অংশ এই জলপথ দিয়ে চলাচল করে। ইরান যদি এটা বন্ধ করে দেয়, পুরো বৈশ্বিক অর্থনীতি হোঁচট খাবে। এই একটি কার্ড হাতে থাকাই ইরানকে সেই আলাদা ক্ষমতা দেয়, যেটা মধ্যপ্রাচ্যের আর কোনো দেশের নেই। উপসাগরীয় অঞ্চলের যে দেশগুলো দশকের পর দশক ধরে আমেরিকাকে প্রধান নিরাপত্তা অংশীদার মেনে এসেছে, তারাও এখন হিসাব করছে, শুধু একটি শক্তির উপর নির্ভর না করে বহুমুখী সম্পর্ক গড়ার কথা ভাবছে। চুক্তির পরেও সতর্ক তেহরান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পথে হাঁটলেও ইরান কোনো রকম স্বস্তিতে নেই। ইরানের বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসিনি এজেই সরাসরি বলেছেন, MOUতে স্বাক্ষর মানে এই নয় যে সতর্কতা কমবে, যে কোনো লঙ্ঘনে দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। আর তার সঙ্গে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণা, যুদ্ধ চলার মাঝেও কৌশলগত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের উৎপাদন থামেনি, বরং বেড়েছে। বার্তাটা পরিষ্কার, আলোচনা টেবিলে বসেছি, তবে অস্ত্র নামাইনি। সুপার পাওয়ার শব্দটা কোথা থেকে এলো? লেবাননের পার্লামেন্ট সদস্য হাসান ইজ্জেদ্দিন, যিনি হিজবুল্লাহর সংসদীয় জোটের জ্যেষ্ঠ সদস্য, সরাসরি বললেন, ইরান এখন মধ্যপ্রাচ্যের একটি বড় আঞ্চলিক সুপার পাওয়ার। কথাটা শুনলে অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু তথ্য দেখুন। ইরানকে মার্কিন প্রভাবের সামনে নত যেন করা যায়নি, ইসলামী শাসন ব্যবস্থা দুর্বল করা যায়নি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা যায়নি। যুদ্ধবিরতির আলোচনায় ইরান কেন্দ্রীয় পক্ষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বহু বছর ধরে সুপার পাওয়ার শব্দটা মধ্যপ্রাচ্যে আলোচনায় আসত যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব বা তুরস্ককে নিয়ে। এখন সেই তালিকায় ইরানের নাম যোগ হচ্ছে, শত্রুপক্ষের মুখ থেকে স্বীকৃতি না হলেও বাস্তবতার নিরিখে। এরপর কি? ইসরায়েল এখনও মেনে নেয়নি। নেতানিয়াহু বলেছেন, সংগ্রাম চলবে। ইরান ইস্যুতে তেল আবিবের বেশিরভাগ স্বার্থ এখনও অপূর্ণ। ফলে প্রশ্ন উঠছে, ইসরায়েল কি এবার একাই ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে? আর যদি নামে, মার্কিন ছাতা ছাড়া সেই যুদ্ধের পরিণতি কী হবে? 60 দিনের এই আলোচনার মেয়াদ শেষ হলে মধ্যপ্রাচ্য কোন দিকে যাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইতিহাস বলছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অবিশ্বাসের জায়গা নতুন নয়।